আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আশা করছি প্রত্যেক দিনের মতন আজকের এপিসোডটাও তোমাদের ভালো লাগবে। আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, তবে 3টি ঘটনা কী নিয়ে সেটা বলছি না, সেটা বলে আর স্পয়লার দিচ্ছি না। তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। নমস্কার অমিতদা, কেমন আছো? আমি জানি না এই ঘটনাটা তুমি বিশ্বাস করবে কি না, কারণ আজও লিখতে বসলে না আমার হাতটা কাঁপে। তবু ভাবলাম তোমাকে না বললে হয়তো নিজেকেই সারা জীবন বোঝাতে পারবো না যে আমি পাগল হয়ে যাইনি। ঘটনাটা প্রায় ধরে নাও 7 বছর আগের। তখন আমি কাজের সূত্রে প্রতিদিন রাত্রে করে বাড়ি ফিরতাম। তো সময়টা খুব নির্দিষ্ট ছিল না, কিন্তু সেদিন ঘড়িতে ঠিক রাত 10:30 দেখেছিলাম, কারণ ফোনটা হাতে ছিল। রাস্তা বলতে যা বোঝায় সেটা আসলে আধা শহর আধা ফাঁকা। দুই পাশে পুরনো বন্ধ কারখানার দেওয়াল, মাঝখানে একদম সোজা রাস্তা। স্ট্রিট লাইট ছিল কিন্তু সব জ্বলতো না। 3টে পরপর ভিটে, তারপর একটা জ্বলছে। সেই আলোয় ছায়া বড় হয়ে পড়ে। আমি একা ছিলাম না, তবে আশেপাশে কেউ হাঁটছিল না। এমন সময় হঠাৎ করে আমার চোখের সামনে প্রায় 3 হাত দূরে একজন লোক দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি না তখনও বুঝিনি কিছু অস্বাভাবিক, কারণ মানুষ তো দাঁড়াতেই পারে। কিন্তু সমস্যা হলো আমি নিশ্চিত ওই লোকটা 1 সেকেন্ড আগেও সেখানে ছিল না। কোনো হাঁটার শব্দ পাইনি, কোনো দৌড়ানোর শব্দও না, যেন হাওয়া থেকে বেরিয়ে এলো। লোকটার গায়ে সাধারণ জামা কাপড়, কোনো ছেঁড়া নয়, কোনো বিশেষ পোশাকও না। কিন্তু মুখটা দেখেই আমার বুকের ভেতরটা না কেমন একটা করে উঠল। চোখ দুটো অস্বাভাবিক রকম ফাঁকা, ঠিক যেন অনেকক্ষণ পলক না ফেললে যেমন হয় ঠিক তেমন। চোখের সাদা অংশটা বেশি দেখা যাচ্ছিল, আর তার মুখে তখন কোনো ভাব ছিল না। আমি 1 পা পিছিয়ে যেতেই হঠাৎ করে সে হাসল। অমিতদা, আমি বিকট হাসি অনেক দেখেছি সিনেমায়, গল্পে, কিন্তু ওটা হাসি ছিল না। যেন মুখটা জোর করে টেনে খুলে দেওয়া হয়েছে। দাঁতগুলো পুরো বেরিয়ে গেল, দাঁতের ফাঁক দিয়ে গাঢ় রক্ত গড়িয়ে নামতে লাগলো। চোখ কাটা ছিল কিনা জানি না, কিন্তু রক্ত পড়ছিল। আমি স্পষ্ট দেখছিলাম স্ট্রিট লাইটের আলো ওর মুখের ওপর পড়ছিল। সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল শব্দ হাসির সাথে একটা ক্যাঁচক্যাঁচে আওয়াজ হচ্ছিল। ঠিক মানুষের হাসি নয়, আবার পুরো নিঃশব্দও না। যেন শুকনো গলা দিয়ে কেউ হাসতে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমন। আমি তখন চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে না কোনো আওয়াজ বেরোয়নি। শরীরটা একদম শক্ত হয়ে গিয়েছিল। লোকটা আমার দিকে 1 কদমও এগোয়নি, আবার দূরেও যায়নি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, চোখ সরায়নি, পলক ফেলেনি। রক্ত নামছিল, কিন্তু মাটিতে পড়ে কোনো দাগ তৈরি হচ্ছিল না। এটা আমি পরে খেয়াল করি। তখন মনে হচ্ছিল আমি মরে যাব। ঠিক তখনই লোকটা হঠাৎ করে হাসি বন্ধ করলো, কিন্তু মুখটা আগের মতোই চওড়া খোলা রইল। দাঁতগুলো দেখা যাচ্ছে, চোখ ছিল একদম ফাটা, কোনো এক্সপ্রেশন নেই। ঠিক সেই মুহূর্তে স্ট্রিট লাইটটা একবার ঝাপসা হয়ে আবার জ্বলে উঠল, আর আমি চোখ ফেরাতেই দেখি সামনে কেউ নেই। অমিতদা, আমি শপথ করে বলছি দৌড়ানোর শব্দ পাইনি, হেঁটে যাওয়ারও শব্দ না, যেন কেউ কখনো ছিলই না। আমি তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, বুকটা না ধরফর করছে, হাত কাঁপছে, পা নড়ছে না। প্রায় মিনিটখানেক পর পাশ দিয়ে না একটা বাইক চলে যায়। বাইকের আলো পড়তেই আমার যেন হুঁশ ফেরে। আমি তখন রাস্তার ধারে বসে পড়ি। অনেকক্ষণ বসেছিলাম। মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছিল, আমি কি সত্যিই ওটা দেখেছি, নাকি মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু মুখের সেই হাসি, দাঁতের ফাঁক দিয়ে নামা রক্ত, চোখের দৃষ্টি, এই জিনিসগুলো বানিয়ে দেখা যায় না। অমিতদা, আমি সেদিন বাড়িতে গিয়ে কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমি জানতাম কেউ বিশ্বাস করবে না।
পরে কয়েকদিন সেই রাস্তা এড়িয়ে চলেছি, কিন্তু কৌতূহল আমাকে ছাড়েনি। একদিন সাহস করে আবার গেলাম। সব স্বাভাবিক, আলো, রাস্তা, মানুষ, কোনো অস্বাভাবিকতা নেই। এমনকি কারখানার গেটের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছি, কিছুই হয়নি। পরে একদিন ওই এলাকার এক চায়ের দোকানে বসে গল্প শুনছিলাম। তখন একজন বয়স্ক লোক হঠাৎ বলে উঠল, এই রাস্তায় নাকি এক লোককে বহু বছর আগে কাজের সময় মেশিনে চাপা পড়ে মরতে হয়েছিল। লোকটা নাকি মরার আগে অদ্ভুতভাবে হাসছিল, কারণ মাথা নাকি তার আর ঠিক ছিল না। কথাটা শুনে আমার শরীর না বলতে পারো ঠান্ডা হয়ে যায়। আমি কিছু জিজ্ঞেস করিনি, শুধু উঠে চলে এসেছি। আজও আমি জানি না সেদিন রাতে আমার সাথে বাইকে যেটা দেখেছিলাম সেটা মানুষ ছিল কিনা। সেই বিকট হাসি আজও ঘুমের মধ্যে চোখ খুলে দেয়। অমিতদা, আমি জানি এখন হয়তো সবাই ভাবছে ঘটনাটা এখানেই শেষ হওয়ার কথা, কিন্তু সত্যিটা হলো ওই রাতটার পর ঘটনাটা আমার মাথা থেকে যায়নি। কারণ যেদিন আমি প্রথমবার ওকে দেখেছিলাম সেদিনের পর আমার শরীরের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছিল, যেটা আমি কাউকে বোঝাতে পারিনি। আমি আগে রাতে ফিরতাম স্বাভাবিকভাবে, কিন্তু ওই ঘটনার পর থেকে সন্ধ্যা নামলেই আমার বুকের ভেতর চাপ ধরত। বিশেষ করে ওই রাস্তার কথা মনে পড়লেই হাতের তালু ঘেমে যেত, আর চোখের সামনে বারবার ওই বিকট হাসিটা ভেসে উঠত। আমি তখন ভাবছিলাম হয়তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মাথার মধ্যে বাড়িয়ে নিচ্ছি। কিন্তু সমস্যা হলো এর পরের ঘটনাগুলো, যেগুলো আমাকে আর স্বাভাবিক থাকতে দেয়নি। ঘটনার ঠিক 3 দিন পর আবার আমাকে ওই একই রাস্তায় যেতে হয়েছিল, কারণ অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল আর অন্য রাস্তা ধরলে অনেক ঘুরতে হতো। আমি নিজেকে বোঝাচ্ছিলাম ওই দিনটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা হতে পারে, হয়তো কোনো লোক আমাকে ভয় দেখিয়েছিল, হয়তো আলো ছায়ার খেলা ছিল। কিন্তু আমি নিজের সাথেই মিথ্যে বলছিলাম, এটা আমি তখনও বুঝিনি। আমি যখন ওই রাস্তায় ঢুকলাম তখন সময়টা ছিল খুব আলাদা। সন্ধ্যে 7টার একটু পরেই রাস্তার পাশে কিছু দোকান তখনও খোলা ছিল, আলো ছিল, মানুষজন দূরে দূরে চলাফেরা করছিল। আমি নিজেকে সাহস দেখানোর জন্য ফোনে গান চালিয়ে দিয়েছিলাম, কিন্তু যতই সামনে এগোচ্ছিলাম ততই বুকের ভেতরটা ভারী হয়ে আসছিল। ঠিক সেই জায়গাটার কাছাকাছি পৌঁছতেই আমার কান দিয়ে যেন হঠাৎ করে একটা শব্দ ঢুকে গেল। হাসির শব্দ না, পুরো হাসি না, আবার নিঃশব্দও না। ঠিক যেন কেউ গলা পরিষ্কার না করে হাসতে গেলে যেমন একটা শুকনো ক্যাঁচক্যাঁচে আওয়াজ হয়, ঠিক তেমন। আমি থমকে দাঁড়ালাম, গান বন্ধ করে দিলাম, চারিদিকে তাকালাম, কাউকে দেখলাম না। দোকানের লোকজন নিজেদের কাজে ব্যস্ত। রাস্তার ধারে 2টো কুকুর শুয়েছিল, তারা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। কিন্তু আমি নিশ্চিত ছিলাম ওই শব্দটা আমি বানিয়ে শুনিনি, কারণ আমার বুক ধরপড় করা হঠাৎ বেড়ে গিয়েছিল। আমি তখন খুব দ্রুত পা বাড়িয়ে সেই জায়গাটা পার করে বেরিয়ে আসি। সেদিন কিছু দেখিনি। এর প্রায় 1 সপ্তাহ পর একেবারে ভিন্ন সময়ে ভিন্ন জায়গায় আমি আবার সেই মুখটা দেখতে পাই, যদিও পুরো শরীরটা না, শুধু মুখটা, ঠিক যেন অন্ধকারের ভেতর থেকে হঠাৎ আলো পড়ে যাওয়ার মতন করে। আমি সেদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তখন অনেক লোক ছিল বাসের অপেক্ষায়। হঠাৎ আমার সামনে দাঁড়ালো একজন লোক। ঘুরে তাকাই, আর 1 সেকেন্ডের জন্য আমি দেখলাম তার মুখে সেই একই হাসি, দাঁত পুরো বের করা, চোখ অস্বাভাবিকভাবে ফাটা। কিন্তু এবার কোনো রক্ত নামছিল না, বা নামলেও আমি খেয়াল করতে পারিনি, কারণ ঠিক পরের মুহূর্তেই সে স্বাভাবিক হয়ে যায়। আর আমি বুঝতে পারি লোকটা আমার দিকে তাকাচ্ছিল না। আমি তখন নিজেকে সামলাতে পারিনি, মাথা ঘুরে বসে পড়েছিলাম। লোকজন জল দেয়, কেউ জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি কিছু বুঝতে পারিনি, কারণ আমি নিজেই জানতাম না কি বলবো। ওই লোকটা আবার তাকিয়ে হাসেনি, আবার কিছু করেনি, কিন্তু আমার ভেতরে একটা ভয় ঢুকে গিয়েছিল যে আমি শুধু একটা জায়গা না, একটা জিনিসকে বারবার দেখতে পাচ্ছি। আমি কাউকে তাও কিছু বলিনি, শুধু নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, স্বাভাবিক থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। প্রায় 1 মাস পর সেদিন আমি নিশ্চিত হই আমি যা দেখেছি সেটা কেবল কল্পনা নয়। সেদিন আমি বাড়িতে একা ছিলাম। সন্ধ্যের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল, ঘরে মোমবাতি জ্বলছিল। আমি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু জানলার কাছে আমার নিজের প্রতিফলনের পাশে হঠাৎ আমি একটা মুখ দেখতে পেলাম। অমিতদা, আমি শপথ করে বলছি, আমি প্রথমে ভেবেছিলাম সেটা আমারই ছায়া,
কিন্তু মুখটা আমার ছিল না, সেটা ছিল সেই এক বিকট হাসি, সেই একই চোখ ফাটা চাহনি। এবার মুখটা এত কাছে ছিল যে আমি দাঁতের ফাঁকে জমে থাকা কালচে রক্ত স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি ঘুরে দাঁড়াই, কিন্তু ঘরে কেউ নেই। আবার কাছের দিকে তাকাতেই মুখটা নেই। আমি তখন আর দাঁড়িয়ে থাকতে পারিনি, মেঝেতে বসে পড়েছিলাম। ঘামছিলাম প্রচণ্ড, কাপ ধরে গিয়েছিল। মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছিল, এটা আর রাস্তা বা বাইরের জায়গার ঘটনা না, এটা আমার ঘরের ভেতরে ঢুকে পড়েছে। সে রাতটা আমি আলো জ্বালিয়ে বসে কাটিয়েছিলাম, ঘুমাইনি। ভোরের আলো ফুটতেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। অমিতদা, এই ঘটনার পর আমি ভেবেছিলাম হয়তো আর কিছু হবে না, কারণ পরের দিন সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু মানুষের মাথা এমন একটা জিনিস যে একবার যদি ভয়ের ছবি ঢুকে যায় সেটা আর সহজে বেরোয় না। আমি দিনের বেলায় নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করতাম, অফিসে কাজ করতাম, মানুষের সাথে কথা বলতাম, হাসতাম, কিন্তু ভেতরে ভেতরে সবসময় একটা টেনশন কাজ করত, কখন আবার সেই মুখটা চোখের সামনে ভেসে উঠবে। আমি লক্ষ্য করেছিলাম যে আমি আগের মতো আয়নায় তাকাতে পারছিলাম না, কারণ প্রতিবার মনে হতো আমার মুখের পেছনে আর একটা মুখ লুকিয়ে আছে। বিশেষ করে সন্ধ্যের পর আলো কম থাকলে সেই ভয়টা বেড়ে যেত। আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ জানতাম লোকজন বলবে আমি অতিরিক্ত ভয় পেয়েছি বা মানসিক সমস্যা হচ্ছে। কিন্তু অমিতদা, সত্যি বলতে কি, আমার শরীর তখন আর আগের মতো কাজ করছিল না। মাঝে মাঝেই হঠাৎ ঘাম বেরোতো, বুক ধরপড় করতো, ঘুমটা ভেঙে যেত। আমি প্রায়ই মনে করতাম কেউ আমার কাছে দাঁড়িয়ে আছে, যদিও চোখ খুলে কাউকে দেখতাম না। এই অবস্থায় প্রায় 1.5 মাস কেটে যায়। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটে যেটার পর আমি আর কোনো সন্দেহ রাখিনি। সেদিন ছিল ছুটির দিন। দুপুরবেলা আমি বাজারে গিয়েছিলাম। দিনের আলো কম ছিল, রাস্তায় লোকজন ছিল, কিন্তু কোনো ভয়ের পরিবেশ ছিল না। আমি মাছের দোকানের সামনে দাঁড়িয়ে দরদাম করছিলাম। ঠিক তখনই পাশের কাচের ফ্রিজের গায়ে আমার চোখ পড়ে, আর সেখানে আমি আবার সেই মুখটা দেখতে পাই। অমিতদা, এবার শুধু মুখ না, তার পুরো মাথার গঠনটা স্পষ্ট ছিল। চোখ অস্বাভাবিক বড় করে, খোলা মুখে সেই একই বিকট হাসি, দাঁতগুলো বের করা, কিন্তু আশেপাশের কেউ কিছুই খেয়াল করছিল না। আমি ঘুরে তাকাই, কিন্তু আমার পেছনে কেউ নেই। আবার ফ্রিজের কাছে তাকাতেই মুখটা নেই। আমি তখন বুঝে যাই এটা আর জায়গার ব্যাপার না, সময়ের ব্যাপার না, এটা যেন আমাকে অনুসরণ করছে। ওই দিন আমি বাজার ফেলে রেখে সোজা বাড়ি চলে আসি। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিই কাউকে বলবো। আমি আমার এক পুরনো পরিচিত কাকুর সাথে কথা বলি, যিনি গ্রামে থাকতেন, আর এই ধরনের ঘটনা অনেকে শুনেছেন বলে জানতাম। আমি তাকে পুরো ঘটনাটা বলিনি, শুধু জিজ্ঞেস করেছিলাম কখনো কি এমন হয়েছে যে কেউ একবার কিছু দেখার পর বারবার সেটা দেখতে পায়। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, কিছু জিনিস একবার চোখে পড়লে আর চোখ ছাড়ে না, বিশেষ করে সেই জিনিসটা যদি কোনো অসমাপ্ত অবস্থায় আটকে থাকে। কথাটা শুনে না আমার গাটা শিউরে ওঠে। আমি আর কিছু জিজ্ঞাসা করিনি, ফোনটা কেটে দিয়েছিলাম। অমিতদা, ওই রাতেই আবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমি তখন ঘুমিয়েছিলাম না, সেটা আমি নিশ্চিত, কারণ ঘড়িতে তখন রাত 1টা বাজে। ঘরের লাইট জ্বালানো ছিল। আমি বিছানায় বসেছিলাম। হঠাৎ করেই আমি স্পষ্ট শুনতে পাই একটা হাসির শব্দ, ঠিক আগের মতো, শুকনো ক্যাঁচক্যাঁচে আওয়াজ। আমি উঠে দাঁড়াই, দরজার দিকে তাকাই, আর তখনই দেখি দরজার পাশে প্রায় 2 হাত দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। পুরো শরীর দেখা যাচ্ছে, মুখে সেই বিকট হাসি, চোখ ফাটা, দাঁতের ফাঁক দিয়ে এবার স্পষ্টভাবে রক্ত পড়ছে। অমিতদা, আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। শরীর নড়ছিল না। লোকটা কোনো শব্দ না করে শুধু দাঁড়িয়েছিল আর হাসছিল। তার চোখ এক মুহূর্তের জন্যও আমার চোখ ছাড়েনি। আমি জানি না কতক্ষণ ভাবে ছিল, হয়তো 5 সেকেন্ড, হয়তো 10 সেকেন্ড। হঠাৎ করেই সে একদম স্থির হয়ে যায়। হাসি বন্ধ হয়, কিন্তু মুখের বিকৃতি ঠিক থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ঘরের লাইটটা একবার ফ্লিকার করে নিভে যায়, আবার আলো জ্বলে ওঠে, আর তখন আর কাউকে দেখা যায় না। অমিতদা, আমি তখন দৌড়াইনি। আমি বসে পড়েছিলাম মেঝেতে। আমার শরীর কাঁপছিল, কিন্তু শব্দ বেরোচ্ছিল না।
রাতের পর আমি আর ওই বাড়িতে থাকিনি। পরের দিনই আমি জায়গা বদল করি। আজ এতদিন পর তোমাকে এই কথাগুলো বলছি, কারণ আমি জানি এমন অনেক মানুষ আছে যারা হেসে উড়িয়ে দেবে। সত্যি ঘটনা সবসময় এইরকমই হয়। সত্যি ঘটনার কোনো রকম ব্যাখ্যা থাকে না। সত্যি ঘটনায় কোনো রকম অতিরঞ্জিত বিষয় থাকে না। আমার সাথে যতটুকু হয়েছিল আমি স্পেসিফিক তোমাকে ততটুকুই বললাম। যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও। অপেক্ষায় থাকবো তোমার কণ্ঠে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিতদা, প্লিজ পড়ে শুনিও। একদম, আমার তো ভালো লেগেছে, আর আমাদের এই পরিবারের সকলের ভালো লাগবে। তো তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এখানে কন্ট্যাক্ট করা একদম ইজি। কন্ট্যাক্ট করে তোমাদের সত্য ভৌতিক ঘটনাগুলো আমাদের সঙ্গে ছড়িয়ে দাও, মানে আমাদের এই পরিবারের মধ্যে ছড়িয়ে দাও, যাতে সবাই শুনতে পারে, সবার শোনার সুযোগ হয়। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে একদম আমাকে ঘটনা পাঠিয়ে দাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আজকে আমি তোমাকে যে অভিজ্ঞতাটা শেয়ার করতে চলেছি সেই অভিজ্ঞতাটা কাউকে বললে না মানুষ আগে আমার মুখের দিকে তাকায়, তারপর হাসে। কিন্তু আমি জানি ওই রাতে আমি যা দেখেছিলাম সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কয়েক সেকেন্ড ছিল। ঘটনাটা প্রায় 5 বছর আগের। আমি তখন কাজের জন্য প্রায় ট্রেনে যাতায়াত করতাম। রাতের শেষ ট্রেনটা ধরাই ছিল আমার অভ্যেস। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। তো স্টেশনটা খুব বড় কিছু না, মাঝারি সাইজের একটা পুরনো স্টেশন। প্ল্যাটফর্মে আলো ছিল কিন্তু সব জায়গায় সমান না। কিছু জায়গায় একেবারে অন্ধকার। ট্রেন তখনও ঢোকেনি। আমি প্ল্যাটফর্মের একদম শেষ দিকে দাঁড়িয়েছিলাম, কারণ ওখানেই বাতাসটা একটু বেশি আসে আর ভিড় কম থাকে। সামনে রেল লাইন পরিষ্কার দেখা যায়। ওই সময়টা খুব সাধারণ। রাত 11:30টার মতো 2-1জন লোক দূরে বসেছিল। কেউ হেঁটে যাচ্ছিল, কেউ আবার ফোনে কথা বলছিল। কোনো ভয়ের পরিবেশ ছিল না। অমিতদা, আমি তোমাকে কি বলবো, আমি কসম খেয়ে বলছি ওই মুহূর্তে আমার মাথায় একটাও ভৌতিক চিন্তা ছিল না। আমি লাইনের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই আমার চোখে এমন কিছু পড়ে যেটার জন্য আমার শরীর একদম জমে যায়। আমি দেখি লাইনের ওপর ঠিক 2টো রেলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে। পুরো শরীর দেখা যাচ্ছে, কোনো আধা অন্ধকার না, কোনো ছায়া না, একদম পরিষ্কার মানুষ। কিন্তু সমস্যা হলো আমি নিশ্চিত 1 সেকেন্ড আগেও সেখানে কেউ ছিল না, কারণ আমি সামনে তাকিয়েই দাঁড়িয়েছিলাম। লোকটার জামা কাপড় খুব সাধারণ, রং বোঝা যাচ্ছিল না, আলো কম ছিল, কিন্তু মুখটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, কারণ ঠিক সেই জায়গায় একটা পুরনো লাইট পোস্ট ছিল। তার আলোটা সোজা মুখে পড়ছিল। অমিতদা, আমি প্রথমেই যে জিনিসটা খেয়াল করি সেটা হলো তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় করে খোলা, যেন কেউ জোর করে খুলে রেখেছে, পলক ফেলছে না, একদম স্থির। আর তারপর সে হাসে। আমি জানি হাসি শব্দটা লিখতে সহজ, কিন্তু ওই হাসিটা কোনো স্বাভাবিক মানুষের হাসি ছিল না। দাঁতগুলো পুরো বেরিয়ে আছে, ঠোঁট দুটো এমনভাবে টান টান হয়ে আছে যেন মুখটা ছিঁড়ে যাবে। দাঁতের ফাঁক দিয়ে রক্ত পড়তে শুরু করেছে, গাঢ় লাল রক্ত গড়িয়ে নিচে নামছে। আমি স্পষ্ট দেখেছিলাম। আমি তখনই বুঝে যাই এটা কোনো সাধারণ লোক না। আমার বুকের ভেতর ধরফর করতে শুরু করে, গলাটা শুকিয়ে যায়। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আশেপাশে লোক থাকা সত্ত্বেও আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি। লোকটা তখনও হাসছিল আর ধীরে ধীরে মাথাটা সামান্য কাত করে আমার দিকে তাকিয়েছিল, চোখ সরায়নি, পলক ফেলেনি। অমিতদা, ওই মুহূর্তে আমি সবচেয়ে ভয় পেয়েছিলাম, কারণ সে একদম মানুষের মতন দাঁড়িয়েছিল, কোনো ভাষা বা কোনো হঠাৎ উধাও হয়ে যাওয়া না। সে শুধু দাঁড়িয়ে হাসছিল। আমি বুঝতে পারছিলাম সে আমাকে দেখছে। ঠিক তখনই দূরে একটা ট্রেনের হর্ন শোনা যায়। আমি স্বাভাবিকভাবে ভাবি লোকটা সরে যাবে, কিন্তু সে সরেনি, বরং হাসিটা আরও চওড়া হয়ে যায়। আর ট্রেনের আলোটা লাইটের উপর পড়তেই আমি চোখ ফেরাই, আর পরের মুহূর্তেই সে নেই। আমি তো একদম নেই, যেন ওই জায়গায় কেউ কখনো দাঁড়ায়নি। আমি তখন পুরো শরীর কাঁপতে কাঁপতে প্ল্যাটফর্মে বসে পড়ি। আশেপাশের লোকজন ট্রেনের দিকে দৌড়চ্ছিল, কিন্তু আমার দিকে তাকায়নি।
কেউ কিছু খেয়াল করেনি। আমি ট্রেনে উঠতে পারিনি। সেদিন আমি অনেকক্ষণ বসেছিলাম। মাথার ভেতর শুধু ওই মুখটা ঘুরছিল, দাঁত বের করা বিকট হাসি, চোখ ফাটা রক্তঝরা মুখ। পরের দিন আমি স্বাভাবিকভাবে কাজে যাই, কিন্তু স্টেশনের নাম শুনলেই আমার বুক ভারী হয়ে যেত। কয়েকদিন পর সাহস করে আমি আবারও ওই স্টেশনে নামি। দিনের বেলায় সব স্বাভাবিক লোকজন যাচ্ছে আসছে, রেল লাইন ঝকঝকে, কিছুই স্বাভাবিক না। আমি নিজেকেই বোঝাচ্ছিলাম আগের ঘটনাটা হয়তো আমার চোখের ভুল ছিল। কিন্তু ঠিক তখনই এক বৃদ্ধ রেলকর্মীর সাথে কথা বলতে গিয়ে শুনি বহু বছর আগে ওই লাইনে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল। লোকটার মুখ নাকি মরার সময় অদ্ভুতভাবে বিকট হয়ে গিয়েছিল, আর অনেকেই নাকি রাতের দিকে লাইনের উপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। আমি কিছু জিজ্ঞেস করিনি অমিতদা, কারণ আমার আর শোনার ক্ষমতা ছিল না। ওই রাতের পর থেকে আজও আমি শেষ ট্রেন ধরার আগে দুবার ভাবি। আমি জানি না ওই লোকটা কে ছিল, মানুষ না কি ছিল, কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম সেটা বানানো নয়, কারণ ট্রেনের হর্নের শব্দের মাঝেও ওই বিকট হাসিটা আজও আমার কানে বাজে। আর আমি নিশ্চিত ওই রাতে ওই লাইনের ওপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। বন্ধুরা, এই ছিল ঘটনা। জানি তোমাদের ভালোই লেগেছে। রেল লাইনের ঘটনা বরাবরই তোমাদের ভালো লাগে, আর আমার কাছে যখনই রেল লাইনের ঘটনা আসে আমি একদম দেরি না করে তোমাদের শুনিয়ে দিই। তো আজকে তোমরা বর্তমানে দুটো ঘটনা শুনলে এবং আমি জানি দুটো ঘটনাই তোমাদের ভালো লেগেছে। ভেবেছিলাম আজকে এখানেই শেষ করে দেব, কিন্তু না, ভাবলাম তোমাদের আরও একটা ঘটনা শোনানো যাক। তো সেই ঘটনায় যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে দিই। ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? জানি না, হয়তো ভালোই আছো, আর আমাদের এই পরিবারের সকলে ভালো আছে। ঘটনাটা ঘটেছিল প্রায় 6 বছর আগে। আমি তখন কাজের সূত্রে এক জায়গায় নাইট শিফটে ঢুকেছিলাম। জায়গাটা ছিল শহরের বাইরে, একটা পুরনো লোহা গলানোর কারখানা। অনেক আগেই কাজ বন্ধ হয়ে গেছে। নতুন কোম্পানি শুধু গুদাম হিসেবে ব্যবহার করত। চারিদিকে বড় বড় শেড, লোহার গেট, ভাঙা জানলা, জংধরা মেশিন, সব মিলিয়ে জায়গাটার পরিবেশ এমনিতেই ভারী ছিল। কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবিনি, কারণ কাজ দরকার ছিল আর নাইট ডিউটিতে বেশি টাকা পাওয়া যেত। প্রথম কয়েকদিন বেশ স্বাভাবিকভাবেই কেটেছিল। আমরা দুজন গার্ড থাকতাম, একজন সামনের গেটে আর একজন ভেতরের শেডের দিকে টহল দিত। সেদিন আমার ডিউটি ছিল ভেতরের দিকটার। রাত তখন মোটামুটি প্রায় 12টা বাজে। কারখানার ভেতরে আলো বলতে কয়েকটা টিউবলাইট, সেগুলো জ্বলতো আবার হঠাৎ হঠাৎ নিভেও যেত। চারিদিকে নীরবতা এমন ছিল যে নিজের পায়ের শব্দই বড় করে শোনা যেত। আমি টর্চ হাতে নিয়ে শেডের একদিক থেকে আরেক দিক হাঁটছিলাম। ঠিক তখনই হঠাৎ করে আমার কানে একটা হাসির শব্দ আসে। অমিতদা, আমি প্রথমে বুঝতে পারিনি সেটা হাসি নাকি লোহার পাত ঘষার আওয়াজ, কারণ ওই জায়গায় বাতাস ঢুকলে মাঝে মাঝে অদ্ভুত শব্দ হয়। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারি এটা কোনো যন্ত্রের আওয়াজ না, এটা মানুষের হাসির মতন কিছু একটা, কিন্তু খুব বিকৃত শুকনো ক্যাচক্যাচে শব্দ। আমি থেমে দাঁড়াই, টর্চটা সামনে ধরেই চারিদিকে তাকাই, কাউকে দেখি না। ভাবলাম হয়তো বাইরের গার্ডটা মজা করছে, কিন্তু হাসির শব্দটা ঠিক তখনই আবার শোনা যায়, আর এবার অনেক কাছ থেকে, ঠিক যেন আমার কানের পাশেই কেউ হাসছে। আমার বুক ধরফর করতে শুরু করে। আমি গলা খাকারি দিয়ে জোরে করে বলি, কে 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 কে? কিন্তু নিজের গলাটাই আমার অপরিচিত লাগে, কারণ ভয় কাঁপছিল। ঠিক তখনই আমি টর্চের আলোয় দেখি শেডের ভেতরের একটা পুরনো মেশিনের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। অমিতদা, আমি নিশ্চিত কয়েক সেকেন্ড আগেও সেখানে কেউ ছিল না। লোকটার পুরো শরীর দেখা যাচ্ছিল, কোনো ছায়া না, কোনো আধা অন্ধকার না, একদম মানুষ। কিন্তু তার মুখটা দেখেই আমার শরীর বরফ হয়ে যায়। চোখগুলো অস্বাভাবিকভাবে বড়, মাথাটা একদিকে ফেটে আছে, চোখে একটা ভাঙা চশমা।
আর চোখের মনি বলতে কিচ্ছু নেই, আর বিকট হাসি তো আছেই। আমার আর বুঝতে বাকি থাকে না এটা কোনো সাধারণ মানুষ না, কারণ কোনো লোক এত কাছে এসে দাঁড়িয়ে থাকলেও পায়ের শব্দ হতো, আর একটা মানুষের এইভাবে থেতলে যাওয়ার পর বেঁচে থাকার কথাই না। অমিত ওই মুহূর্তে আমার মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরছিল, আমি এখানে একা না, আমার খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে। আমি দৌড়তে চাইছিলাম কিন্তু পা নড়ছিল না, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ করে টিউবলাইটটা একবার ঝাপসা হয়ে যায়, আর সেই আলোয় আমি দেখি লোকটা আরও বিকটভাবে হাসছে। এই দৃশ্যটা হয়তো 5 সেকেন্ড ছিল, কিন্তু আমার মনে হয়েছে অনেকক্ষণ ছিল। তারপর আমার চোখের সামনেই সে যেন হালকা ধোয়ার মতন ফিকে হয়ে মিলিয়ে যায়। কোনো দৌড়ানোর শব্দ না, কোনো হাঁটার আওয়াজ না, 1 সেকেন্ডে কিচ্ছু নেই। অমিতদা, আমি তখন মেঝেতে বসে পড়েছিলাম, আমার হাত পা কাঁপছিল। আমি টর্চ ফেলেই বসেছিলাম। অনেকক্ষণ পর সামনের গেটের গার্ড দৌড়ে আসে, কারণ সে নাকি আমার চিৎকার না শুনলেও কারখানার ভেতরের আলো একসাথে নিভে যেতে দেখেছিল। আমি তাকে কিচ্ছু বলতে পারিনি, শুধু বলেছিলাম আমার শরীরটা ভালো লাগছে না। ওই রাতেই আমি ডিউটি ছেড়ে বেরিয়ে আসি, পরের দিন কাজে যাইনি। কয়েকদিন পর কৌতূহল থেকে আবার ওই গার্ডের সাথে কথা বলি। সে আমাকে জানায় ওই কারখানায় বহু বছর আগে এক শ্রমিক গলিত লোহার ভেতরে পড়ে মারা গিয়েছিল। লোকটার মুখ নাকি শেষ মুহূর্তে অদ্ভুতভাবে বিকৃত হয়ে গিয়েছিল। তারপর থেকে অনেক সময় তাকে কেউ দেখতে পায়। অমিতদা, এই কারণটা শোনার ক্ষমতা আমার ছিল না। ওই দিনের পর থেকে আমি আর কোনোদিনও বড় ফাঁকা ঘরের একা ঢুকতে পারিনি, কারণ আমার সেই আগের কথাটাই মনে পড়ে। জানি না এই ঘটনাটা অন্যের অতটা ভয়ের লাগবে কিনা, কিন্তু আমার যতটুকু লেগেছিল না তাতে তোমরা পাগল হয়ে যাবে। আমি আর পারিনি থাকতে, আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে বলতে গেলে আমি আর গার্ডের কাজই করিনি। যাই হোক, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে পরে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আমি জানি তোমাদের ভালোই লেগেছে, আর সেটা নতুন করে বলার কোনো জায়গা থাকে না। তোমরা লাইক কমেন্ট শেয়ার করেই দিয়েছো, আর যারা ঘটনা শুনতে শুনতে করতে ভুলে গেছো তারা অবশ্যই সেটা করে দিও। সেটা বলতে কি বলো তো, লাইক কমেন্ট আর শেয়ার, বেশি বেশি করে শেয়ার করতে হবে না? তো চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রিয়া, সেকেন্ড কমেন্ট করেছে সম্রাট ঘোষ, থার্ড কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি। 3জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, সুব্রত ঘরামি, কার্তিক সাহা, সোমা দাস, পাপড়ি দোলা, লক্ষ্মণ সর্দার, সঙ্গীতা মজুমদার, সুপ্রিয়া মণ্ডল, নিবেদিতা হালদার, নন্দিনী রয়, সুস্মিতা চরণ, কবিতা সরকার, সোমা বেরা, শঙ্কর চক্রবর্তী, টিনা শর্মা, ইসমাইলি কমেডি, সুমন্ত দাস, সুদীপ্ত ব্যানার্জি, রাকেশ, রত্না রয়, রাহুল পরিমল, চুমকি ঘোষ, সৈকত দেব লিখেছে অমিত ভাই পডকাস্টটা কবে আনবে, আর ভালো লাগছে না, আশিস চাঞ্চলানির ভিডিও চলে এলো তাও পডকাস্টটা তোমার এলো না। একদম খুব তাড়াতাড়ি আসবে। তারপরে কমেন্ট করেছে তনুশ্রী সাহা, মধুমিতা বেরা, তন্নি হালদার লিখেছে ভৌতিক কথার কাজ মানুষকে সচেতন করা, একদম। তারপরে কমেন্ট করেছে ত্রিপুরা ঘোষ, প্রিয়া সিং, সোনাম দাস লিখেছে দাদা অনেক দিন পর আবার কমেন্ট করছি, কমেন্ট না করলেও তোমার গল্প আমি রোজই শুনতাম। ও আচ্ছা, না গো, কমেন্ট করবে, কমেন্ট করলে ভালো লাগে। তারপরে কমেন্ট করেছে কার্তিক ঘোষ, লিখেছে আমার একটা ছোট্টবেলার ভয়ের ঘটনা আছে যে একদম সত্যি, সেটা তোমাকে পাঠাতে চাই, একদম পাঠিয়ে দাও। তারপরে কমেন্ট করেছে শুভজিৎ দাস, লিখেছে অমিতদা তোমার গলাটা এতটা সুন্দর যে কোনো ঘটনা শুনে অতুলনীয় লাগে, তোমার গলা না শুনলে ঘুমই আসে না। আমার মেয়ের নামটা নিয়ে অমিতদা, আমার মেয়ের নাম সৃজন্যা। হ্যালো সৃজন্যা। তারপরে কমেন্ট করেছে জবা দেবী, অন্তিম স্যাড মোমেন্ট, মামন মণ্ডল, সুস্মিতা শিকারী, মলয় চক্রবর্তী, দীপ ঘোষ, বিজন পোদ্দার, অনিক চক্রবর্তী, সমীর সরকার, গীতা গোস্বামী, জয়তী পাণ্ডে লিখেছে দাদা 8 নম্বর এপিসোড থেকে শুনি, খুব ভালো লাগে তোমার গল্পগুলো শুনতে, আস্তিক পাণ্ডে ফ্রম মালদা। থ্যাংক ইউ ব্রো। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফিরউদ্দিন, রাহুল দাস, কুণাল সরকার, অমিতা ঠাকুর, মিষ্টি ঘোষ, সুপ্রিয়া মণ্ডল, চুমকি খাতুন, বিশ্বজিৎ সর্দার, উষিতা রয় লিখেছে হাই অমিতদা, এখন আর রাতে শোনা হয় না, পরদিন সকালে ঘটনাগুলো শুনি, আজকের ঘটনাগুলো দারুণ লেগেছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বন্দনা রয়, সোমা বেরা, কৃষ্ণেন্দু, সৌভিক মণ্ডল, আদিবা মিম, এইরকম
অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।